রাজধানী ঢাকা দ্রুত নগরায়নের ফলে এই মহানগরীর আয়তন যে হারে বাড়ছে, জনসংখ্যা তার চেয়েও অবিশ্বাস্য গতিতে বেড়ে চলছে। প্রতিদিন গড়ে এ মহানগরের জনসংখ্যার সাথে কম বেশি 15,000 মানুষ নতুন করে যুক্ত হচ্ছে। এদের মধ্যে নানা পেশার মানুষ রয়েছে। এদের মধ্যে জলবায়ু উদ্বাস্তু ও ছিন্নমূল মানুষ যেমন আছে, তেমনি আছে কর্মসংস্থানের জন্য শিক্ষিত, অর্ধশিক্ষিত ও অশিক্ষিত মানুষ। ঢাকা মহানগরীর জনসংখ্যা 2 কোটিরও বেশি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে 4 লাখেরও বেশি মানুষ। ফলে নাগরিক সুবিধা ও জনঘনত্বের ভারসাম্য রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যে কোনো মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে 100-রও বেশি ওয়ার্ড রয়েছে। প্রতিদিন এই শহরে প্রায় 6,500 মেট্রিক টন বর্জ্য সৃষ্টি হয়। দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা 75টা ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করে থাকি। আমাদের প্রথমে বাসাবাড়ি থেকে আমরা ময়লাটা আমরা পিসিএসপি, আমাদের যে সার্ভিস প্রোভাইডার যারা আছে, পিসিএসপিদের মাধ্যমে আমরা বাসাবাড়ি থেকে কালেক্ট করে আমরা প্রতিটা ওয়ার্ডে আমাদের এক একটা করে এসটিএস আছে। সো এসটিএসে নিয়ে আসি। এসটিএস হলো সেকেন্ডারি ট্রান্সফার সেন্টার, যেখানে আমরা বাসাবাড়ি থেকে ময়লাটা এনে আমরা এসটিএসে রাখি। এখান থেকে আমরা মাতোয়াইল ল্যান্ডফিল্ডে আমাদের গাড়িতে করে আমরা নিয়ে যাই। সো আমাদের প্রক্রিয়াটা হলো বাসাবাড়ি থেকে এসটিএসে নিয়ে আসি, এসটিএস থেকে আমরা মাতোয়াইল ল্যান্ডফিল্ডে নিয়ে যাই। এই প্রক্রিয়া আমরা কাজগুলি করি। সো আমাদের প্রতিদিন অ্যাপ্রক্সিমেটলি 3200 টন ময়লা আমরা কালেক্ট করে থাকি। পাশাপাশি আমাদের কিছু মেডিকেল বর্জ্য আমরা কালেক্ট করি। মেডিকেল বর্জ্য হলো আমাদের টোটাল আমাদের ডায়াগনস্টিক সেন্টার আমাদের সাথে রেজিস্টার্ড হয়েছে, যারা আমাদের এই ফ্যাসিলিটিটা নিবে। এটা আমাদের বিধিমালা 2008 সালের বিধিমালা অনুযায়ী আমরা করে থাকি। এটা হলো প্রিজমকে আমরা দায়িত্ব দিয়েছি মেডিকেল বর্জ্যটা কালেক্ট করার জন্য। সো তারা উত্তর এবং দক্ষিণের দুইটা মিলিয়ে তারা কালেক্ট করে অ্যাপ্রক্সিমেটলি 15 টন। এই 15 টনের ভিতরে দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের হলো 6 টনের মতো আমাদের মেডিকেল বর্জ্য কালেক্ট করা হয়, আর উত্তর সিটি কর্পোরেশন বাকিগুলো। সো আমাদের টোটাল যেই মেডিকেল সেন্টার যেগুলি আছে, হসপিটাল আমাদের সাথে এঙ্গেজ হয়েছে, সেটা হলো 944টা। এটা পরিবহন করে প্রিজম পরিবহন করে আমাদের মাতোয়াইল ল্যান্ডফিল্ড আমরা 1 একর জায়গা দিয়েছি। ওই 1 একরের ভিতরে তাদের ইনসিনারেশন প্ল্যান্ট আছে, অটোক্লেভ আছে, আমাদের বারিয়াল পিট আছে, এবং ওখানে আমরা এই কাজগুলি এখানে করে থাকি। সো আমাদের মাতোয়াইল ল্যান্ডফিল্ড আমাদের প্রায় 181 একর জায়গার ভিতরে আমাদের ডাম্পিং সাইট। এখানে আমরা নিয়ে ওখানে ডাম্পিং করি। এটা হলো আমাদের নর্মাল বর্জ্য ব্যবস্থাপনার একটা চিত্র। সেকেন্ড হলো, এই বর্জ্যটা যদি অনেক দিন ধরে থেকে যায় তাহলে কি ইফেক্ট আমাদের উপর পড়তে পারে। বর্জ্যটা যদি আমাদের এখানে আমরা রেগুলার যদি কালেক্ট না করি, রেগুলার যদি এটার ডিসপোজ অফ না করি, তাহলে কিন্তু আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস আমাদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়, আমাদের নাগরিকদের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। সো আমাদের প্রতিদিনের বর্জ্য প্রতিদিন কালেক্ট করাটা আমাদের একটা প্রাইম একটা রেসপন্সিবিলিটি, আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য। 2 সিটি কর্পোরেশনের দায়িত্ব ট্রান্সফার স্টেশন ও ডাস্টবিন থেকে নিয়মিত বর্জ্য অপসারণ করা, এরপর সেগুলো চূড়ান্ত ডিসপোজাল সাইটে নিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে ডিসপোজ করা। সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করতে পারলে মহানগর দূষণে আক্রান্ত হবে। তাই টেকসই বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া বিশেষভাবে জরুরি। বর্জ্য ব্যবস্থাপনা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটি যদি আমরা এখান থেকে যদি উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের মূল যেটা দরকার, যেটা হচ্ছে এর একটা মডেল আছে, সেই মডেলটা যদি আমরা তাকাই যে আমাদেরকে অবশ্যই রিডিউস করতে হবে, কমাতে হবে। বর্জ্যটাকে কীভাবে কমিয়ে আনা যায়, এটাকে রিইউজ করা প্র্যাকটিস করাতে হবে, প্লাস এটাকে রিসাইকেল করা যেটা আমরা বলে থাকি, এবং ফার্দার যেটুকু থেকে যাবে সেটাকে এনার্জিতে রূপান্তর করা। তো এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে আমরা মনে করি। আমরা যদি তাকাই, ঢাকা শহরে প্রায় জনসংখ্যা প্রায় 2.5 কোটির উপরে, জনসংখ্যা বাড়ছে প্রায় 1.22 হারে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে, নগরায়ন বৃদ্ধির হার হচ্ছে অনেক বেশি। সেই জন্য কিন্তু এই জায়গাটা অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য তৈরি হচ্ছে। তো এই চ্যালেঞ্জটি কিন্তু যদি আমরা সলভ করতে চাই,
তাহলে সর্বপ্রথম যেটা দরকার, দক্ষ ম্যানেজার দরকার, যেটা গভর্নেন্স আমরা বলে থাকি। লক্ষ্য করেন যে আমাদের কিন্তু জায়গা কম, যে আমরা যে কোনো কিছু এই যে ওয়েস্ট রিলেটেড কোনো প্ল্যান্ট অথবা ম্যানেজমেন্ট বা ডাম্পিং করব, সেরকম জায়গা আমাদের এখানে খুঁজে পাওয়া যায় না, নগরে অন্তত অ্যাটলিস্ট। চারিদিকে তাকালে আপনি যদি আমাকে বলেন যে একটা সুইটেবল জায়গা বের করে দেন, কিন্তু সেই সুইটেবল জায়গাটা বের করার জন্য আমি যত ক্রাইটেরিয়াই ইউজ করি না কেন, দেখা যাবে শহরের চারিদিকে আমি কোথাও খালি জায়গা পাচ্ছি না যেখানে মানুষ নাই, যেখান থেকে ধরেন মানে মানুষকে নিরাপদ রাখতে হবে, সেই মানুষকে নিরাপদ রাখা যাবে না। এটা একটা বড় কারণ। আমার উপরে যদি সেরকম আইন কানুন প্রয়োগ হতো তাহলে আমি কিন্তু অসচেতন হতাম না, আমার যদি জরিমানা হতো আমি অসচেতন হতাম না। তাহলে এই বিষয়গুলো কিন্তু এর মধ্যে নিয়ে আসতে হবে। যদি আমরা এর মধ্যে আনতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু প্রবলেমগুলা কমে যাবে। তো বিশ্বে কিন্তু এরকম শহর অনেক আছে, যে সকল শহরে জনসংখ্যা বেশি তাদের প্রবলেম একটু বেশি। আমাদের মতো ঢাকা শহরের মতো আমরা যদি দিল্লির দিকে তাকাই, দিল্লিতেও এই প্রবলেম আছে, এবং আমরা যদি বোম্বাইয়ের দিকে তাকাই, বোম্বাইতেও এই প্রবলেম আছে। আমরা যদি নাইরোবির দিকে তাকাই, সেখানেও আছে। মিশরের দিকে তাকাই, মেক্সিকোর দিকে তাকাই, তাদেরও আছে। এই সকল শহরের জনসংখ্যা কিন্তু প্রত্যেকটাতে কিন্তু 2 কোটির উপরে, মনে রাখতে হবে। তাহলে জনসংখ্যার ঘনত্বর সঙ্গে প্রবলেম কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কেননা পরিবেশ রক্ষায় সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ঢাকা রেখে যাওয়া সম্ভব হবে না। বর্জ্যের পরিমাণ কমানো, বর্জ্যের পুনর্ব্যবহার ও রিসাইক্লিং সম্পদ কনজারভেশনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বিবেচিত হয়। এখন আমাদের তো প্রতিদিন তো প্রায় 32 টনের উপরে বর্জ্য কিন্তু উৎপাদিত হচ্ছে। এটার ফিউচার প্রসপেক্ট কি? সো আমরা তো খালি বর্জ্যটাকে একটা ডাম্পিং সাইটে ফেললাম, এটা কিন্তু সমাধান হলো না। আমরা যেটা করেছি, আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করেছি, একটা এমইউ করেছি কোরিয়ান কোম্পানির সাথে। তারা আলটিমেটলি ওখানে 4টা সেক্টরে কাজ করবে। আমরা আশা করছি আগামী ডিসেম্বরের ভিতরে এই কাজগুলি শুরু হয়ে যাবে। একটা হলো ওখান থেকে গ্যাস, মিথেন গ্যাস উত্তোলন করা হবে, যেই গ্যাসটা আমাদের সিএনজি স্টেশনে আমাদের এই কানেকশনটা দেওয়া হবে। সেকেন্ড হলো আমাদের কোরিয়ান কোম্পানি, তারা একটা মেশিন নিয়ে আসতেছে, আগামী 2 থেকে 3 মাসের ভিতরে এটা বাংলাদেশে চলে আসবে। এটা পাইলট প্রজেক্ট হিসাবে তারা এই মেশিনটা আমাদের মাত্র ল্যান্ডফিল্ডে সেট করবে, যেটার মাধ্যমে আমাদের এই যে বর্জ্যগুলি আছে সেই বর্জ্যগুলি, এটার মাধ্যমে আমাদের যে বিটুমিন তৈরি করা হয়, যে তেলটা ওখান থেকে আসে, এই তেলটা প্লাস্টিক কনভার্ট করে এটা তেল উৎপাদন করা হবে। সো যেটা বিটুমিন কাজে ইউজ করা হবে। সেকেন্ড হলো আমাদের যে অন্যান্য বর্জ্য যেগুলি আছে এগুলিকে কোলের সাবস্টিটিউট হিসাবে, আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে জ্বালানি ইউজ করা হয়, এটা কোলের পরিবর্তে এটাকে কোল হিসাবে তারা কনভার্ট করে তারা জ্বালানি হিসাবে ইউজ করবে। থার্ড হলো আমাদের যে বাকি যে বর্জ্য যেটা আছে সেটাকে সয়েলে কনভার্ট করে তারা সয়েল কাভার হিসেবে বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারবো। সো আমার বলার উদ্দেশ্য যেটা, আমরা যে উদ্যোগগুলো নিয়েছি কোরিয়ান কোম্পানির সাথে, যে কাজগুলো আমরা শুরু করেছি, এটা আগামী 4-5 মাসের ভিতরে এটা ফুল ফ্লেজেড একটা অপারেশনে যাবে। যদি আমরা শুরু করতে পারি তা আমার মনে হয় আমরা যে গ্যাস উৎপাদন করা, আমাদের যে জ্বালানি বিভিন্ন স্টেপে তৈরি করা, সো এটা যদি আমরা করতে পারি, আমাদের যে বর্জ্য যে দিন দিন যেখানে বেড়ে যাচ্ছে, আমার মনে হয় এই বর্জ্যটা আমরা জিরো পর্যায়ে নিয়ে আসতে পারবো। আমাদের 3R স্ট্র্যাটেজি আছে, সেটা হলো রিডিউস, রিসাইকেল, রিইউজ। এই স্ট্র্যাটেজিটাকে ফলো করে আমরা যে কাজগুলি করছি, আমার মনে হয় যে আমাদের বর্জ্যটা একসময় আমাদের জন্য বোঝা, আমার মনে হয় এটা বোঝা না হয়ে আমাদের জন্য একটা সম্পদ হিসেবে পরিগণিত হবে বলে আমি মনে করি। অপচনশীল দ্রব্য যেমন পলিথিন রিসাইকেলের আওতায় আনা প্রয়োজন, তা না হলে এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতির কারণ হবে। টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাকে ব্যবসায়িকভাবে চিন্তা করা প্রয়োজন, তাহলে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা করা খুব সহজ ও লাভজনক হবে। একটা নির্দিষ্ট পরিমাণ ময়লা কতজনের ফ্যামিলি, সেটা যদি আমরা অ্যালাউ করি, এরপরে যদি কেউ ময়লা ফেলে তার জরিমানা হবে। এখন জরিমানাটা কিভাবে হবে? আধুনিক ম্যানেজমেন্টের দিকে আমরা যদি তাকাই, আমরা যেটাকে বলি এআই এবং আইওটি, আমরা যদি সিস্টেম ডেভেলপ করি, সেন্সর থাকবে, আপনি যখন ময়লা ফেলছে ময়লাটা কতটুকু ফেললো মেজার হয়ে যাবে।
ময়লার মধ্যে আপনার শর্টিং করা হয়েছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে বর্জ্য ফেলছেন সেটা আপনি শর্টিং করছেন কিনা। আপনি শর্টিং করছেন না, আপনি কি করছেন, সব একাত্রে দিয়ে দিচ্ছেন। আপনি খেয়াল করেন ওর মধ্যে এমনও বর্জ্য আপনি ফেলছেন যেটা হয়তো পলিথিন অথবা পলি ব্যাগ এক্সেট্রা এক্সেট্রা, যেটা কখনও কিন্তু বায়োডিগ্রেডেবল হবে না। আপনি কাঁচ ফেলতেছেন, সবই ফেলছেন ওর মধ্যে, একই জায়গায় আপনি ফেলে দিচ্ছেন। কিন্তু আপনাকে কি বাধ্য করা হয়েছে যে এই ময়লাগুলো আপনি যে শর্টিং করবেন? না, কখনো করা হয় নাই। তো এই জায়গাটাতে আপনাকে শর্টিং করা বাধ্য করতে হবে। যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলোকে আলাদা করতে হবে, যেগুলো কাঁচ সেগুলোকে আলাদা করতে হবে, যেগুলো ধরেন রড বা আয়রন জাতীয় সেগুলোকে আলাদা করতে হবে, যেগুলা পলিথিন জাতীয় সেগুলোকে আলাদা করতে হবে, যেগুলো ধরেন চামড়া জাতীয় সেগুলোকে আলাদা করতে হবে, যেগুলো ফোম জাতীয় সেগুলোকে আলাদা করতে হবে। এগুলোকে যদি আলাদা করা যায়, প্রত্যেকটারই কিন্তু রিইউজ আছে, খেয়াল করেন, প্রত্যেকটা রিইউজ করা যাবে। তাহলে এই রিইউজ করার জন্য আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি এগুলোকে আলাদা করতে পারছেন কি না। এরপরে আপনাকে আসতে হবে যে জনগণকে আপনি কীভাবে ফ্রেমওয়ার্কে আনবেন। তাদের জন্য কিছু ইনসেন্টিভ লাগবে। কীরকম ইনসেন্টিভ? আমরা যদি আমাদেরকে যেরকম পরীক্ষাতে আমরা পোলাপাইনকে মার্কস দিই, ছেলেপেলে থেকে স্টুডেন্ট থেকে মার্কস দিই, আপনি যদি আমার জন্য যে আমি কিভাবে আপনাকে ময়লা ডেলিভারি দিচ্ছি এবং সেখানে শর্টিং করছি না, সেখানে যদি আমার প্রত্যেকটা সিস্টেম যদি ডিজিটাল সিস্টেমে যায়, সেখানে যদি আমার পয়েন্ট থাকে, যদি টোটাল 100 পয়েন্টের মধ্যে সারা মাসে আমি কত পয়েন্ট পেলাম, একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত অর্জন করার পর সরকার যদি আমার জন্য একটা রিওয়ার্ড দেয়, তখন দেখা যাবে কি আমার কার্ডে আমি রিওয়ার্ড পাচ্ছি, আমার অন্য জায়গায় কেনাকাটা করতে যাচ্ছি, ইউরোতে যাচ্ছি, আমি সেখানে দেখা যাচ্ছে 10% ছাড় পাচ্ছি, বিকজ অফ আমি যে বর্জ্য ব্যবস্থাপনা 10 পয়েন্ট অর্জন করেছি। তো এই ইনসেন্টিভগুলো যখনই দিবে তখন অটোমেটিকলি মানুষ কিন্তু সচেতন হয়ে যাবে। আর অন দি আদার হ্যান্ড দেখেন জরিমানা হয়ে যাচ্ছে কিভাবে। আমি যে 10% ছাড় পেলাম না, আমি তো জেনে গেলাম যে আমি 10% ছাড় পেতে পারতাম যদি আমি ব্যবস্থাপনার এই প্রসেসগুলো মেনে চলতাম। তাহলে এই জায়গাগুলো একদিনে অর্জন হবে না, এখানে কমিউনিটিকে এঙ্গেজ করতে হবে, প্রত্যেকটা কমিউনিটিকে এখানে নিয়ে আসতে হবে যে না, তারা এখানে ট্রেনিং অ্যান্ড আদার্স সব জায়গায় তাদেরকে ইনভলভ করবে। কমিউনিটিও এখান থেকে পয়েন্ট অর্জন করতে পারে, যে কমিউনিটি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল যে কাজ করবে সেই জন্য পয়েন্ট পাবে, আবার কমিউনিটি যখন এই কাজগুলোতে জনগণকে সচেতন করবে, তাদেরকে ইনভলভ করবে, তাদেরকে ট্রেনিং দিবে, তাদেরকে একটা গ্রুপের মধ্যে ইনভলভ করবে, এই জন্য তারা পয়েন্ট পাবে, তখন কমিউনিটিও কাজ করবে। কাঁচামাল থেকে পণ্য উৎপাদনের পর আমরা উচ্ছিষ্ট ফেলে দেই, কিন্তু এটি রিসাইক্লিং করা গেলে লাভবান হওয়া সম্ভব। ঢাকার 2 সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিনিয়ত ব্যবহৃত প্রতিটি বস্তু থেকেই কিছু অপ্রয়োজনীয় উচ্ছিষ্ট অংশের সৃষ্টি হয়, যা ব্যবহারের অনুপযোগী ও ত্রুটিপূর্ণ। এগুলোকে আমরা বর্জ্য পদার্থ কিংবা ময়লা নামে আখ্যায়িত করে থাকি। বর্জ্য বিভিন্ন রকমের হতে পারে, যেমন গৃহস্থালী বর্জ্য, বাণিজ্যিক বর্জ্য এবং শিল্প বর্জ্য। বর্জ্য পদার্থ সাধারণত মানব স্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের নাগরিক সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। আমরা যেখানে সেখানে ময়লা ফেলি, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। জনসচেতনতার অভাবে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বরং প্রতিনিয়ত এর ব্যবহার বেড়েই চলেছে, যা পরিবেশের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সাধারণ মানুষ এখনও নদী, খাল, বিল ও অন্যান্য জলাশয়গুলোকে ডাস্টবিন হিসেবেই ব্যবহার করছে। ফলে উন্মুক্ত জলাশয়গুলো ক্রমশ বর্জ্যে পরিপূর্ণ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি করছে। শুধু তাই নয়, এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে জন্ম হচ্ছে ডেঙ্গু ও অন্যান্য মারাত্মক রোগের ভাইরাসবাহী মশা এবং কীটপতঙ্গের। এটা পাশাপাশি যেটা না বললেই না, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা একটা বিরাট জিনিস হলো আমাদের ড্রেন, খাল এগুলি পরিষ্কার করা। আপনি জানেন যে আমরা এবার যেভাবে স্টেপ নিয়েছি যে আমরা প্রতিটা খাল, আমাদের আওতায় 17টা খাল আছে, এই 17টা খাল কিন্তু আমরা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। প্লাস হলো আমাদের যে ড্রেনগুলি আছে, ওয়ার্ড ভিত্তিক ড্রেন, সবগুলি ওয়ার্ডের আমরা
কন্ট্রাক্টর অ্যাসাইন করা হয়ে গেছে। এ পর্যন্ত 55 থেকে 60% কাজ সম্পন্ন হয়েছে। সো আমি যদি বলি সামগ্রিকভাবে টোটাল বর্জ্য ব্যবস্থাপনাটা আমরা অন্যান্য বছরের তুলনায় এবার একটা সফলভাবে একটা পরিসমাপ্তি ইনশাল্লাহ করতে পারবো। সো আমাদের পাশাপাশি আমি অনুরোধ করব আমাদের যারা জনসাধারণ আছেন তাদেরও একটু পার্টিসিপেশন দরকার আছে। তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে আমার মনে হয় আমাদের ওভারঅল ঢাকাটাকে আমরা যেভাবে দেখতে চাই ক্লিন সিটি হিসাবে, আমরা এই ক্লিন সিটি ঢাকা হিসাবে আমাদের যে ইচ্ছা উদ্দেশ্য আমরা যেভাবে দেখতে চাই সবার সমন্বিত যদি সহযোগিতা থাকে আমরা আসলে একটা ক্লিন সিটি হিসাবে আমরা ঢাকাকে পরিণত করতে পারব। আমাদের মহানগরীগুলোতে অনুমোদিত ডাম্পিং একটি বড় সমস্যা। ময়লা এদিক সেদিকে ফেলা বন্ধ করতে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। যারা যেখানে সেখানে ময়লা ফেলেন তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা যায়। উন্নত দেশের রাস্তায় কাগজ বা ময়লা ফেললে জরিমানা করা হয়, তাই শাস্তির বিধান থাকলে এই সমস্যা অনেকাংশে কমে যাবে। এছাড়া জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্কুলের পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্ত করাও জরুরি। কিভাবে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যায় তা স্কুলে শিশুদের ছোটবেলা থেকেই শেখানো প্রয়োজন। বাচ্চাদেরকে স্কুল থেকে ঘর থেকে শেখাতে হবে কিভাবে সমাজের পরিবর্তন আনতে হবে। এদের মাধ্যমে কিন্তু আমি যখন বাসায় উল্টাপাল্টা কাজ করব তখন সে আমাকে ধরে দিবে যে আব্বু আম্মু তুমি এটা করছো কেন, এটা করা যাবে না, এটা এইভাবে রাখা যাবে না, এটা এইভাবে রাখতে হবে। এদের মাধ্যমে সমাজের পরিবর্তন আনতে হবে। দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে চান আপনাকে প্রযুক্তি ব্যবহার অবশ্যই করতে হবে। পাশাপাশি আপনার রুট কোথায়? রুটটা হলো আমাদের বাচ্চারা। আমাদের বাচ্চাদেরকে একদম ঘর থেকে এবং স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে তাদেরকে তৈরি করতে হবে। সবাইকে পরিবর্তন হতে হবে। তখনই আমরা বর্জ্য ব্যবস্থাপনা একটা আধুনিক মডেল হিসাবে আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ। পরিবর্তন আমাদের মধ্যে আনতে হবে। যে পরিবর্তন নেই বলেই কিন্তু আমাদের এই ব্যবস্থাপনার সমস্যা। ব্যবস্থাপনা শুধু বর্জ্য ব্যবস্থাপনা না, আমাদের সব কিছু ব্যবস্থাপনার প্রবলেম রয়েছে। আমরা যদি নগর পরিকল্পনার দিকে তাকাই সেখানেও সমস্যা আছে। পরিকল্পনা আমাদের আছে এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য আইন কানুন আছে, মানুষ আছে, কিন্তু হচ্ছে না কেন? তাহলে আমরা সবসময় বলি, আমরা যারা একাডেমিক তারা বলে যে রুট কজটা কোথায়। রুট কজ আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, রুট কজ এক জায়গায় না, নিড এ ব্রিজিং বিটুইন অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড দ্য সোসাইটি। তাহলে এই ব্রিজটা যখন তৈরি হবে, যে যারা প্রশাসক, যারা গভর্নেন্স এবং জনগণ, তখনই প্রবলেম কিন্তু সহজে এটা সলভ হবে। আর নিড ডায়ালগ। আমরা যদি কমিউনিটিকে যদি সচেতন করতে চাই, আমাদের প্রশাসক যারা ম্যানেজার তারা এবং জনগণের মধ্যে অবশ্যই ডায়ালগ লাগবে। জনগণ এটাও জানে না যে এই যে রাস্তাঘাটে সব জায়গায় ময়লা ফেলছে, এই ময়লার মানে কী ধরনের কনসিকুয়েন্স তৈরি হয় সেটা তারা জানে না। যদি জনগণ জানতো, এই অ্যামাউন্টটা যদি তাদেরকে নির্ধারণ করে দেওয়া যেত যে আপনার কারণে এতজন অসুস্থ হয়েছে, আপনার কারণে এতজন হার্ট অ্যাটাক করেছে বা এতজন রুগী অতিরিক্ত তৈরি হচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা ম্যাথমেটিক্যাল ভ্যালুতে জনগণের কাছে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু এইটা যে গুরুত্ব, এই ধরনের একটা ইস্যু যে কত বড় গুরুত্বপূর্ণ, সেটা জনগণকে বোঝানো, সেটা কে বোঝাবে? সেটা বোঝানোর জন্য তো অবশ্যই আমাদের যারা গভর্নিংসে আছেন তাদেরকে বোঝাতে হবে। তারা কিন্তু এই কাজটা এই যাবৎকালে করেননি। সেটার জন্য সেমিনার, সিম্পোজিয়াম, ডায়ালগ যেটা বললাম সেগুলো করতে হবে খুব ঘন ঘন। দরকার হলে একাডেমিক যারা আছে তারা কিনোট পেপার দেবেন, তারা অর্গানাইজ করবেন, তাহলে এগুলো সমাধা করা আমার মনে হয় যে খুব কঠিন কিছু না, অবশ্যই সমাধা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা সহ সকল মহানগরীতেই আমরা প্রতিনিয়ত বর্জ্য সমস্যার মুখোমুখি হচ্ছি। দুঃখজনক হলেও সত্য, এখনও আমাদের বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি পর্যাপ্ত পরিবেশ বান্ধব হয়ে ওঠেনি। সঠিক সময়ে বর্জ্য অপসারণ, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও পুনর্চক্রায়নের ঘাটতি রয়েছে। নাগরিক সমাজ, প্রশাসন ও বেসরকারি পর্যায়ে
উন্নয়ন অংশীদার সকল পক্ষের সম্মিলিত উদ্যোগে মহানগরীগুলোকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা সম্ভব। প্রতি বছর কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা যে ভূমিকা পালন করে থাকেন তা অবশ্যই প্রশংসনীয়। এক্ষেত্রে নগরবাসীরও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত। আমাদের কোরবানিতে একটা বিশাল কর্মযজ্ঞ আমাদের এখানে পালন করতে হয়। এই কর্মযজ্ঞের ভিতরে আমরা যদি 2025 সালের কোরবান আমাদের ঈদুল আজহার ব্যাপারটাই বলি, এটা কিন্তু একদিন আমরা কাজ শুরু করিনি। এটা প্রায় এই প্রিপারেশনটা কিন্তু 3 থেকে 4 মাস আগের প্রিপারেশন। আপনারা জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন এবার একটা সফলতম আমাদের ঈদুল আজহা উদযাপন করেছে। আমরা এখানে কিন্তু আমরা 5 থেকে 6 ঘন্টার ভিতরে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন আমরা ক্লিয়ার করেছি কোরবানির সময়। দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের এবার বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জনগণ থেকে শুরু করে সবাই কিন্তু এটা প্রচণ্ডভাবে অ্যাপ্রিসিয়েট করেছে যে ভালোভাবে আমাদের ঈদুল আজহার কাজ সম্পন্ন করতে পেরেছি। সো আমি যদি বলি এই কাজটা কিন্তু একদিনের মাধ্যমে এটা করা হয় নাই। সো আমাদের এই প্রস্তুতিটা কিন্তু 2.5 থেকে 3 মাস আগে শুরু হয়েছে। আপনি যদি গত ঈদের দেখে থাকেন যে সবার একটা স্বতঃস্ফূর্ত একটা পার্টিসিপেশন ছিল। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা ঈদের আগে তাদের বেতনটা আমরা পরিশোধ করেছি, ঈদের আগে তাদের বোনাসটা তাদের অ্যাকাউন্টে গিয়েছে। আমরা এবার ঈদের সময় আমরা যেন ঈদের বন্ধের সময় যেন তারা অ্যাটলিস্ট পানি খাওয়ার জন্য যেন কারো মুখাপেক্ষী না হতে হয়, আমরা তাদেরকে সেই পরিমাণ টাকার ব্যবস্থা করেছি। যারা সুপারভাইজার লেভেলে যারা আছে, কর্তব্য যারা পালন করবে, তাদেরকে আমরা কিছু ইনসেন্টিভ দিয়েছি এবার ঈদে। সো সব কিছু মিলিয়ে তাদের একটা ভিতরে একটা মনোবল কাজ করেছে যে আমরা একা না। এবং পাশাপাশি ঈদের দিন আপনি যদি খেয়াল করে থাকেন, আমরা কিন্তু আমাদের প্রতিটা কর্মকর্তা আমরা ফিল্ড লেভেলে ছিল। আমি এজ এ ব্যবস্থাপনা প্রধান হিসেবে প্লাস আমাদের প্রশাসক, আমাদের সিও মহোদয়, আমরা সবাই কিন্তু সার্বক্ষণিক আমরা মাঠে ছিলাম। সো এটার মাধ্যমে যেটা হয়েছে, আমাদের কর্মীরা কিন্তু তারা ফিল করেছে তারা একা না, তাদের সাথে আমরাও আছি। এইটার মাধ্যমে কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা একটা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি। যে আপনি যদি এই কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা যদি বলি, যে এখানে প্রায় আপনার 2000-এর বেশি আমাদের গাড়ি ঘোড়া, আমাদের যানযন্ত্রপাতি প্রায় 355টা, প্লাস 10,000-এর উপরে আমাদের জনবল এখানে আমরা নিয়োজিত ছিলাম। আর টোটাল কোরবানি হয়েছে 1,62,000-এর মতো, এবং টোটাল বর্জ্য উৎপাদিত হয়েছে 3 দিনের জন্য প্রায় 32,000 টন বর্জ্য হয়েছে। সো আমরা এই জিনিসগুলি কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি, প্রতিদিনের বর্জ্য প্রতিদিন সম্পন্ন করেছি, এবং এটা সবাই বলেছে যে এবার ভালো একটা পরিচ্ছন্ন ঈদ আমরা উপহার দিতে পেরেছি। সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ করা হলে প্রথমত মানুষের স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাবে, পরিবেশ দূষণ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাবে, এ শহরের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং শহর আরও বাসযোগ্য হয়ে উঠবে। পাশাপাশি জনসাধারণের জীবন মানও উন্নত হবে। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা এবং জনগণের সরাসরি অংশগ্রহণ।